পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমের গল্পগুলি লেখা হয়েছে কোনো রণাঙ্গন থেকে, কোনো যুদ্ধের ময়দান থেকে, বা কোনো বারুদে ঢাকা রক্তমাখা হাত দিয়ে। কিন্তু ভাসানবাড়ি এরকম গল্প নয়। শায়খ আমানের ভাসানবাড়িকে সংক্ষিপ্ত গল্পের রূপ দেওয়ার আমরা চেষ্টা করেছি। লেখক যদিও বলেছেন এই গল্পের আদ্যপ্রান্তই প্রেমের গল্প, কার্তিবাড়াতে সায়েন্স ফিকশনের রূপ দেওয়া হয়েছে, তবুও এ গল্পে যে আদিম প্রেম ও তার অপেক্ষার বর্ণনা দেওয়া হয়েছে তা কিন্তু টাইমলেস। এবার একটু মনে করে বলুন তো, শেষ যে মানুষটাকে আপনি ভাসান দিয়ে এসেছেন, অনিচ্ছা সত্ত্বেও সবটুকু দিয়েও ধরে রাখতে পারেননি তাকে কোনো নদীর ঘাটে কিংবা রেল স্টেশনে, চেনা রাস্তায় কিংবা ইলেকট্রিক চুল্লিতে রেখে চলে আসতে হয়েছে। জলে ফেলে দেওয়া ঠিক প্রতিমাটির মতো তারাও সময় রেখা বেয়ে চলে গেছে দিগন্তের দিকে। তারপর আর আপনি অপেক্ষা করেননি তার জন্য, ভেবেছেন আর কিছুই তো নেই। এবং আছে কি নেই বিশ্বাস করুন আমিও জানি না, তবে এই পৃথিবীর মানুষদের কারো কারো বুকের ভিতরে নিশ্চয়ই একটা ভাসান বাড়ি আছে। এমন একটা বাড়ি যেখানে বছরের পর বছর ভাঙা দালান, শুকনো পাতায় ছেয়ে যাওয়া ছাদ আর ঝুলন্ত কড়িকাঠের পাঁজরে কেউ অপেক্ষা করতে থাকে আপনার জন্য, অনন্তকাল ধরে, অনন্ত সময় ধরে। ভাসানবাড়ি আজ থেকে প্রায় 200 বছর আগে এক জ্যোতির্বিজ্ঞানীর তৈরি রহস্যময় স্থাপত্য। তার আগে একটা পুকুর ছিল সেখানে, গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন দিত তাতে। সেটাকে বলা হতো ভাসান পুকুর। সেখান থেকে এই বাড়ির নাম ভাসান বাড়ি। লোকে বলে সেই পুকুরটার আত্মা এই বাড়ির ভিতরেও সঞ্চারিত হয়। এই বাড়িটাও মানুষকে যেন ভাসিয়ে নিয়ে যায় অন্তিমের দিকে, ভাসানের দিকে। কিন্তু সত্যি অন্তিম বলে কি কিছু হয়? কে বলতে পারে? মাটি গলে, রং উঠে গিয়ে নদীর অপর প্রান্তে যখন খড়ের কাঠামোটা পৌঁছায়, তখন কি কেউ অপেক্ষা করে না তার জন্য? কেউ আবার নিজের মতো করে সাজিয়ে নেয় না তাকে? মরে যাবার আগে শশাঙ্ক মোহন বলেছিলেন, হ্যালির ধূমকেতুর মতো এই বাড়িতেও নির্দিষ্ট সময় পরে ফিরে ফিরে আসে কোনো মানুষ। কে সে? এ বাড়ির ছাদ থেকে দেখা যায় অচেনা আকাশ। সত্যি কি সময়ের নিয়ম মানে না এই বাড়িটা? কিন্তু সেটাই বা সম্ভব কিভাবে? রহস্য আর সময়ের চাদর মুখে টেনে কাদের অপেক্ষায় থাকে এই ভাসান বাড়ি? দাদা, এই পাষাণ বাড়িটা কোথায় ঠিক বলতে পারবেন? ঘুমটি দোকানের ভিতর থেকে আধুনিক বাংলা গানের সুর ভেসে আসছিল। আধুনিক বলতে অতি আধুনিক। শুনতে না চাওয়া হৈমন্তীর কানের পর্দায় সিরিজ কাগজ ঘষে গেল সেই সুর। ভেতর থেকে প্রায় ডিমের আকৃতির মতো মাথা এবং সিদ্ধ ডিমের কুসুম রঙের চামড়ার একটা লোক বেরিয়ে এলো বাইরে। কোন বাড়ি বললেন? হৈমন্তীর দুটো হাতে সুটকেস, চশমাটা খানিক আগেই নাক বরাবর অনেকটা নেমে এসেছে। এখন সে খেয়াল করল ট্রেনের ঠেলাঠেলিতে শার্টের উপরের দিকের একটা বোতাম খুলে গেছে। কুসুমের দুটো ক্ষুদে চোখ এখন সেখানে পছন্দ মতো কিছু একটা খোঁজার চেষ্টা করছে। পাষাণ বাড়ি, ওই নামে একটা বাড়ি আছে ওখানে। তা আমি তো কোনোদিন সে বাড়ি শুনিনি। হৈমন্তী আর কিছু না বলে
এগোতে যাচ্ছিল। এই সময় গুমটি দোকানের ভিতর থেকে আরেকটা গলা ভেসে আসে। পাষাণ না ভাসান, ভালো করে জেনে আসুন। ভাসান বাড়ি বলে একটা বাড়ি আছে, তবে সেখানে লোকজন আসে বলে তো শুনিনি। আপনি হঠাৎ? হ্যাঁ হ্যাঁ, ভাসানই হবে। আসলে আমার চশমাটা। বিকেল হয়ে এসেছে। দুপুরের আলোর মুখে বার্ধক্য কাঁচা হলুদের রং টেনেছে। কোণে দেখা আলো ভারী হিসেবে কখন আসে আর কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। হৈমন্তীর বাইফোকাল লেন্সের বেশিরভাগটাই চোখের আয়ত্তের বাইরে চলে গেছে, ফলে চিরকুটে লেখা ঠিকানাটা ভালো করে দেখতে পায়নি সে। দুটো সুটকেস মাটির ওপর নামিয়ে রেখে জামার বোতামটা আটকে চশমাটা সিংহাসনে ফিরিয়ে আনে সে। ভাসান বাড়ি কি করে যাব বলুন তো? ম্যাপে তো দেখছি না। ফোনটা তুলে দেখায় হৈমন্তী। তা কেন যাবেন? আটকানো বোতামটার দিকে হতাশ চোখে তাকিয়ে ডিমের কুসুম দরজা থেকে সরে যায়। দরজা ফাঁক হয়ে পুরোটা খুলে যায়। একটা মাঝবয়সী লোক উৎসুক মুখ বাড়িয়ে দেন সেখান থেকে। তা হঠাৎ ওখানে যাবেন যে? খবরের কাগজ থেকে নাকি? আগে না, আমি একটু ওই লেখালেখি করি। ভাসান বাড়ি নিয়ে গল্প লিখতে এসেছেন? আগেও কতজন এলো, তবে গল্প টল্প তেমন লিখতে পেরেছে বলে তো মনে হয় না। লোকটার গলায় আক্ষেপ না ব্যঙ্গ তা ঠিক বোঝা গেল না। আমি গল্প লিখতে আসিনি, একটা নন ফিকশন। বাকি কথাটা শেষ করে না সে। বাকিরা লিখতে পারেনি কেন? লেখার মতো আর কি বা আছে বলুন? চকচক করে জিভে বিরক্তিকর একটা শব্দ করে লোকটা। আছে তো ওই আকুড়ে কেয়ারটেকার। ও বাড়ির ইতিহাসের সে না জানে আগা না জানে মুড়ো, কেবল একা কুম্ভ হয়ে গো ধরে বসে আছে, বাড়ি বেচতে দেবে না। তার উপরে লোকটা সুবিধের নয় শুনেছি। কক করে একটা আওয়াজ করে কথার মাঝেই থেমে গেল লোকটা। হৈমন্তী বুঝল পিছন থেকে তাকে কেউ খোঁচা মেরেছে। প্রসঙ্গ বদলে নিয়ে বলল, তা আপনি একাই থাকবেন ওখানে? আগে হ্যাঁ। কতদিন? এই ধরুন সপ্তাহ দুয়েক। তা বিয়ে করেছেন? একটু গলা খাঁকরি দেয় হৈমন্তী। লোকটা অনর্থক কৌতূহল দেখাতে শুরু করেছে। না, কেন বলুন তো? আপনি করেননি? লোকটা প্রশ্নটা গায়ে মাখে না। চোখের কৌতূহল মেটেনি যখন, মনের কৌতূহলটাই এগিয়ে ধরে সে। মেয়ে ছেলে একা একা থাকবেন এখানে, তাই। একজন কেয়ারটেকার ও একটি সুন্দরী মেয়ে এক নির্জন বাড়িতে থাকবে ভেবেই হয়তো লোকটার কল্পনার ডানায় ঝড় উঠে। হৈমন্তী বলে, বেশ, একটা ছেলে দেখে দিন, বিয়ে করে নেব না হয়। আপাতত ডিরেকশনটা দিন না প্লিজ। কিছু যেন বিড়বিড় করে লোকটা। বোধহয় নারী জাতির এই অধঃপতনে মর্মাহত হলো। হাত তুলে সামনে ফাঁকা রাস্তা দেখিয়ে দেয়। সিধে গেলে একটা ভাঙা কালী মন্দির পড়বে, সেখান থেকে ডান দিকে একটু হেঁটে যে কাউকে জিজ্ঞেস করবেন একনাথের ঝিল কোথায়। ঝিলটা পেরোতে অবশ্য বোট লাগবে। ঝিলের ওপারেই ভাসান বাড়ি। আর কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে শুরু করে হৈমন্তী। কনুয়ের কাছ থেকে শার্টের হাতাটা গুটিয়ে উপরে তুলে নেয়। তার মিস্টিক ডেভিল ট্যাটুটা বেরিয়ে পড়ে। সেদিকে তাকিয়ে আরেকবার থতমত খায় লোকটা। হৈমন্তী এবার ফোনটা বের করে অস্মিতার নাম্বারটা ডায়াল করে। হ্যাঁ রে, পৌঁছে গেছিস? যাইনি, তবে যাব।
দুটো লোকের থেকে ডিরেকশনটা নিলাম। কোন লোক রে? মিস্টার পারভার্ট আর মিস্টার মিসোজিনিস্ট। ওয়েলকাম টু বিরাজপুর। ওখানে ওই দুটো ক্যাটাগরির লোকই আছে। তুই সব বলে রেখেছিস তো? বলার কি আছে আবার, চিঠি পাঠিয়ে দিয়েছি। নিবারণ কাকা একটু অর্থোডক্স টাইপের, মোবাইল ফোন টোন ইউজ করতে চায় না। নিবারণ কেয়ারটেকার? লোকটা শুনছিলাম নাকি কোট আনকোট সুবিধের নয়। অসুবিধার কি আছে? একটু উইয়ার্ড বটে, বাট বাড়িটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। ছোটবেলায় আমি যতবারই বাড়িতে গেছি, নিবারণ কাকাই আমাকে আদর আপ্যায়ন করেছে। ওপাশ থেকে আরও কিছু বলতে যাচ্ছিল অস্মিতা। ঘড় ঘড় করে শব্দ হয়। কান থেকে ফোন সরিয়ে হৈমন্তী দেখে ফোন কেটে গিয়েছে। হৈমন্তী ঘোষের বয়স 30-এর আশেপাশে, পাতলা ছিপছিপে চেহারা, দেখতে একেবারেই প্রথাগত বাঙালি মেয়েদের মতো নয়। বছর 5 আগে একবার বিয়ে করেছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে বিয়ে টেকেনি। কলেজ জীবনে ফিজিক্সের ছাত্রী ছিল, পরে জার্নালিজমে আগ্রহ জন্মায়। বিয়ে ভেঙে যেতে একটা গভর্নমেন্ট স্পন্সার্ড হেরিটেজ রিসার্চ সোসাইটিতে যোগ দেয়। পরের 5 বছরে হাড় ভাঙা পরিশ্রম করে সিঁড়ি ভেঙে বেশ খানিকটা উপরে পৌঁছেছে। মাসখানেক আগে এক সোর্সের মাধ্যমে সোসাইটির অফিসে একটা চিঠি এসে পৌঁছয়। তাতে লেখা ছিল, বিরাজপুর নামের একটি গ্রামে একটি ভগ্নপ্রায় হেরিটেজ বিল্ডিং আছে, প্রাইভেট ওনারশিপ। অন্তত 200 বছরের পুরনো সেই বাড়ি, অথচ যত্নের অভাবে ভেঙে পড়েছে। বাড়ির উত্তরপুরুষদের বেশিরভাগই দেশ ছাড়া। খোঁজখবর নিয়ে হৈমন্তী জানতে পারে যে অ্যানসেস্টারদের মধ্যে একটি মাত্র পরিবার কলকাতায় থাকে, এবং সে পরিবারের একমাত্র মেয়ে অস্মিতা গোস্বামী থাকে কলকাতার ঠাকুরপুকুর অঞ্চলে। অস্মিতা গোস্বামীর সঙ্গে গায়ে পড়েই যোগাযোগ করে নাগ পরিবার সম্পর্কে কিছুটা জানতে পারল হৈমন্তী। মেয়ে নাকি কচি বয়সে 12 গ্রামের বাড়িতে গিয়েছিল, তবে আপাতত সেখানে স্থানীয় এক কেয়ারটেকার ছাড়া আর কেউই থাকে না। অফিসে বসের কাছ থেকে কনসেন্ট লেটার আদায় করে হৈমন্তী নিজেই ঠিক করে সেখানে গিয়ে নাথ পরিবারের ইতিহাস উদ্ধার করে আনবে। সেই নিয়ে একটু প্রবন্ধ লেখার ইচ্ছেও আছে তার। সেই সূত্রেই আজ দুপুরের দিকে এই গ্রামে এসে পৌঁছেছে সে। ঝিলের একটু কাছে এসে দাঁড়াতে মনটা বেশ হালকা হয়ে গেল হৈমন্তী। এমন স্বচ্ছ জলের ঝিল কলকাতার বুকে তেমন একটা দেখা যায় না। টলটলে জলের উপরে ঝুঁকে পড়া গাছের কচি ওই সবুজ পাতা কি আনন্দের সাথে ভেসে রয়েছে। তার তলা দিয়ে কুচো মাছেরা ছোটাছুটি করে বেড়াচ্ছে। এখন বিকেলের আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। ডুবন্ত সূর্যের গৈরিক রং ঝিলের জলে যেন শরবত হয়ে মিশে রয়েছে। পুকুরের ধারে একটা ভেলা বাঁধা আছে, তার উপরে পা রেখে বাকি দেহটা মাটির উপর দিয়ে ঘুমিয়ে আছে একটা গ্রাম্য লোক। পরনে কেবল একটা গামছা, পাশে একটা ছিপও যেন লোকটাকেই নকল করে ঘুমানোর ভান করছে। হৈমন্তী এগিয়ে গেল। এই যে দাদা, দাদা শুনছেন? ধীরে ধীরে চোখ খুলল লোকটা। মেয়েটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হল। সম্ভবত এমন শহুরে জামা কাপড় পরে বড় একটা কেউ এদিকে আসে না। মুখের ওপর হাত চালিয়ে লোকটা বলল, 5 টাকা। রাজি? রাজি তো উঠে পড়ুন। 10 টাকা দেব, আমাকে ভাসান বাড়ি দেখিয়ে দিতে হবে। ভাসান বাড়ি? বিড়বিড় করে লোকটা।
সম্ভবত কিছু একটা প্রশ্ন করতে চাইছিল, কিন্তু থেমে গেল। বইটা জলের ভেতর ডুবিয়ে দেয়। আসেন, বসুন এখানে। ভেলায় চাপার অভ্যেস নেই হৈমন্তীর কোনো কালে। কোনো রকমে জিনিসপত্র গুটিয়ে উঠে বসে সে। শক্ত হাতে ধার বেয়ে জলের ওপর বেশ কিছু দূর এগিয়ে যায় লোকটা। পাকা হাট। মিনিট দশেকের মধ্যেই জেলের উল্টো দিকের পাড়ে এসে ধাক্কা খায় ভেলাটা। সেটা বেঁধে রেখে পাড়ে উঠে আসে লোকটা। পিছন পিছন হৈমন্তীও আসে। মনে হয় লোকটা অনেকক্ষণ আগে থেকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে তাকে, কিন্তু সাহস করে সে বলে উঠতে পারছে না। সে নিজেও আর কথা বাড়ায় না। সারাদিনের জার্নিতে শরীর ক্লান্ত হয়ে আছে। বাড়িতে পৌঁছে একটা বড়সড় ঘুম দরকার। খানিকটা হেঁটে আসতেই ভাসান বাড়ি চোখে পড়ল হৈমন্তীর। বাড়িটা তেমন বড় নয়, দোতলা, তবে দুপাশে বেশ খানিকটা ছড়ানো। একেবারে মাথায় ছাদের ওপরে একটা ত্রিশূল রয়েছে, আর তার গায়ে লাল রঙের পতাকা ঝুলছে। তার নিচে খানিকটা অংশ ইট সিমেন্টের চাদর ফাটিয়ে উকি দিচ্ছে বাতাসে। বাড়ির চারপাশ জুড়ে পোর্টিকোর মতো বারান্দা করা আছে। বারান্দার রেলিংয়ের কয়েকটা গারদ আবার উধাও। একতলার সামনে একটা ছোট মতো বাগিচা, তাতে টব করে কিছু ফুল গাছ চাষ করা হয়েছিল। এখন তারা মারা গেছে। বোঝাই যায় বয়সের কারণে নিবারণ আর আগের মতো দেখাশোনা করতে পারে না বাড়িটা। টাকাটা হাতে নিয়ে চলে গেল লোকটা। হৈমন্তী সুটকেসগুলো মাটিতে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফাঁকা খয়েরি রং লাগা ওই ঝুল বারান্দাটার দিকে। বাড়িটা পুরনো তাতে কোনো সন্দেহ নেই। বড় বাড়িতে মানুষ কম থাকলে কেমন একটা বিষণ্ণতার ছাপ পড়ে বাড়ি মন। ভাসান বাড়িও যেন সেই বিষণ্ণতার অন্ধকারে ঢেকে আছে। হৈমন্তী মনে মনে ভাবে, এই বাড়ির দোতলায় যদি একটা পুরনো তাঁতের শাড়ি কিংবা ছিট কাপড়ের ফুল প্যান্ট ঝুলত, তাহলে হয়তো এই বাড়িটাকেও এতটা থমথমে দেখাতো না। পা চালিয়ে আরো কিছুটা এগিয়ে গেল সে। বাগানের সামনে একটা ছোট দরজা করা আছে, তাতে আপাতত তালা ঝুলছে না। ভিতরে ঢুকে সে বাগানের মাঝখানটায় এসে দাঁড়াল। গলা তুলে দোতলার বারান্দাটার দিকে চেয়ে কয়েকবার ডাকাডাকি করল। কেউ শুনছেন? নিবারণ বাবু? বার তিনেক ডাকাডাকি করার পর হৈমন্তীর মনে হলো ছাদের দিকে কার যেন ছায়া পড়েছে। একটু পিছিয়ে এসে মানুষটাকে দেখার চেষ্টা করল সে, আর সঙ্গে সঙ্গে গাটা শিউরে উঠল তার। পিছিয়ে আসার সময় পিছনে কি আছে দেখেনি। অবশ্য একটু আগেও কিছু ছিল না, তাই দেখার দরকারও পড়েনি। এখন শক্ত কিছু ছোঁয়া লাগলো তার পিঠে। বুক। একটা মানুষ এসে দাঁড়িয়েছে তার ঠিক পেছনে। ঘুরে তাকিয়ে আগন্তুককে দেখতে পেল হৈমন্তী। তারপর অবাক চোখে তাকিয়ে থাকলো কয়েক পলক। আগে বাবা নেই, আমি শুনছি, বলুন কি বলবেন? আমি হৈমন্তী ঘোষ। আজ আসার কথা। ছেলেটার মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আসুন, আসুন আমার সঙ্গে। গম্ভীর গলায় কথাগুলো বলে নিয়ে ঘরের ভিতরের দিকে পা বাড়ালো সে। হৈমন্তী খানিকটা থতমত খেয়ে তাকে অনুসরণ করল। বয়সে ছেলেটা তার থেকে বছর দুয়েকের ছোটই হবে, তবে লম্বায় ফুটখানেক বেশি, মাংসল চেহারা।
একটা কালচে সবুজ কাশ্মীরি শাল আর পাজামা পাঞ্জাবি পরে আছে সে। কাটা কাটা মুখ, দীর্ঘ সময় ধরে কম্পিত হতে থাকা তানপুরা তারের মতো গম্ভীর, অথচ সুরেলা গলা। আপনার নামটা তো ঠিক? আগে অশ্বিনী। নিবারণবাবু আমার বাবা হন। হৈমন্তীর দিকে না তাকিয়েই বলল ছেলেটা। উনি কি গেছেন কোথাও? বাবা একটু অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না কয়েকদিন। এ বাবা, কি হয়েছে ওর? পক্ষাঘাত, সম্ভবত বাঁচবেন না বেশি দিন। হৈমন্তী থমকায়। ছেলেটার গলার স্বরে ভাবলেশের কোনো চিহ্ন নেই। বাপের সঙ্গে কি সম্পর্ক ভালো নেই ছেলেটা? এতক্ষণে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে দুজনে। অশ্বিনী এর মধ্যে একবারও ফিরে তাকায়নি ওর দিকে। বার দুয়েক কান থেকে সরে আসা শালটা ঠিক করেছে শুধু। 3 তলার একটা ঘর বাবা আপনার জন্য পরিষ্কার করে রেখেছে। এতদিন ও ঘরে যিনি থাকতেন তিনি তো কিছুতেই ঘর ছেড়ে বেরোতে চাইছিলেন না। অগত্যা বাসিন্দাটিকে কালকে সকালে বাগানে নিয়ে গিয়ে পুড়িয়েই ফেলতে হলো। হৈমন্তীর বুক কেঁপে ওঠে। কি বলছেন এসব? কে থাকতো ওখানে? আগে একটা সাপ, চন্দ্রবোড়া, বাবা সেটাকে পুড়িয়ে ফেলেছে। হৈমন্তী আর কিছু উত্তর দিতে পারল না। তেতলার সিঁড়ি পেরিয়ে প্যাসেজের ওপরে এসে দাঁড়িয়েছে দুজনে। অশ্বিনী ডান দিকটা দেখিয়ে বলল, ওপাশের বারান্দায় কোনো রেলিং নেই, ন্যাড়া হয়ে আছে। যাবেন না আবার? আপনার ঘরটা বাঁ দিকে, আসুন। আচ্ছা, এই বাড়িটার নাম এমন অদ্ভুত কেন বলুন তো? প্রশ্নটা করে ফেলে হৈমন্তী। কেমন না, মানে এই যে ভাসান বাড়ি। ছেলেটা যেন আগে থেকেই জানতো প্রশ্নটা করবে হৈমন্তী। আজ থেকে 200 বছর আগে এ বাড়ি তৈরি হয়, জানেন নিশ্চয়। তার আগে একটা পুকুর ছিল এখানে। গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন দিত। সেটাকে তখন বলা হতো ভাসান পুকুর। সেখান থেকেই এ বাড়ির নাম ভাসান বাড়ি। আসুন। ঘরের দরজা খুলে ভেতরের দিকে হাত দেখিয়ে ইশারা করল অশ্বিনী। হৈমন্তী ঢুকে এলো ভিতরে। কিছু যদি মনে না করেন, একটু ইতস্তত করলো হৈমন্তী। না, মানে আপনার ফোনটা একটু ব্যবহার করা যেতে পারে কি? আমারটা আসলে নেটওয়ার্ক পাচ্ছি না। উত্তর এলো, কিন্তু আমার কাছে তো ফোন নেই, আমি ফোন ব্যবহার করি না। হৈমন্তী এসে থেকে লক্ষ্য করছে অশ্বিনীর বয়সের তুলনায় তার আচার আচরণ, কথাবার্তা বেশ গম্ভীর গোছে। পাট করে আঁচড়ানো মাথার চুল, একটা চুলেরও যেন স্মৃতির এপাশ থেকে ওপাশে হেলে পড়ার অনুমতি নেই। ভারী ওজন করে কথা বলে। মুখের ওপরে যে অভিব্যক্তি খেলে সেগুলো যেন আগে থেকে নিখুঁতভাবে মাপা আছে। আপনি আপাতত বিশ্রাম করুন, আমি একটু পরে এসে না হয়। তুমি হয়তো আমার থেকে অল্প ছোট হবে, আপনি বলা দরকার নেই, কেমন? সহজ গলায় কথাগুলো বলল হৈমন্তী। অশ্বিনী ঘাড় নেড়ে নিচে নেমে গেল। হৈমন্তী ঘরের একদিকে জানালার কাছে সরে গিয়ে নেটওয়ার্ক আনার চেষ্টা করছিল। লাভ হলো না কিছুই। পৌঁছে গেছি, নিবারণবাবু ইজ সিক, ওর ছেলে আছে, এভরিথিং ইজ রাইট টিল নাও। মেসেজটা টাইপ করে অস্মিতার নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখলো। নেটওয়ার্ক এলেই যাতে নিজে থেকেই ডেলিভার্ড হয়ে যায়। আরেকটা মেসেজ টাইপ করলো, যেটাতে লেখা হলো,
জিনিসটা যদি কোথাও থেকে থাকে তো সেটা এ বাড়িতে। কিছু জানতে পারলেই জানাবো আপনাকে। জানলার ধারে ফোনটা রেখে ঘরের দিকে এবার তাকালো হৈমন্তী। দরজার দিকে এগিয়ে গিয়ে পাল্লা বন্ধ করে ছিটকিনিটা তুলে দিল। একদিকে দেওয়ালে একটা বড় আয়না ঝোলানো, সম্ভবত কদিন আগেই সেটা এনে রাখা হয়েছে। তবে অযত্নে আয়নার ওপর জমা সরু ধুলোর যে পরত পড়েছে সেটাকে সরানো হয়নি এখন। সেটার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলের ক্লিপটা খুলে ফেলল হৈমন্তী। তারপর শার্টটা হাতের আলগা স্পর্শে সরিয়ে ফেলল ধুলোর আস্তরণ। আয়না জুড়ে দাঁড়িয়ে থাকা মানুষটার ফর্সা নরম চামড়ার ওপরে গোটা 30 কালশিটের দাগ। বুক, পেট, কোমর চিরে চলে গেছে সেগুলো। মুন্ড, ধড় আর পা ছাড়াও আরও অনেক ভাগে ভাগ করেছে হৈমন্তীর শরীরটাকে। দাগগুলোর উপরে আঙুল বোলালো সে। একটানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিজের মুখের দিকে। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে তারপর একটা চাদর টেনে শুয়ে পড়ল বিছানায়। শিরদাঁড়া, কোমর আর হাঁটু দুটো অবশ হয়ে পড়েছে। দু চোখ জুড়ে ক্লান্তির ঘুম নামল তার। ঘণ্টাখানেক পরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মিহি একটা যান্ত্রিক শব্দ কোথা থেকে যেন এলো মনে হচ্ছে। বিছানার উপরে উঠে বসে আগে হাত ঘড়ির দিকে তাকালো হৈমন্তী। ওই একটা জিনিস সে কিছুতেই শরীর থেকে আলাদা হতে দেয় না, কেবলমাত্র ওই স্নানের সময়টুকু ছাড়া। রাত তখন 10:30 বাজে। হৈমন্তীর মনে হলো তার খুব খিদে পেয়েছে। যান্ত্রিক শব্দটা ওই মোবাইলে, একটা মেসেজ এসেছে তাতে। ফোনটা হাতে নিয়ে দেখে কয়েক মিনিটের জন্য নেটওয়ার্ক এসেই চলে গেছে। তার মধ্যেই অস্মিতার রিপ্লাই ঢুকেছে। নিবারণ কাকার একটা ছেলে ছিল বটে, নামটা ঠিক মনে পড়ছে না। কিছু অসুবিধা হলে জানাস কিন্তু। ফোনটা আবার জানালাতেই রেখে আলো জেলে সুটকেস থেকে জিনিসপত্র বের করতে থাকে হৈমন্তী। ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নেয় সে। আলনাটা গুছানো জামা কাপড়ে ভরে ওঠে। তার মধ্যে থেকে কলারওয়ালা একটি গেঞ্জি টেনে নেয় হৈমন্তী। ঘরের দরজাটা ভেজিয়ে নিচে নেমে আসে। হৈমন্তীর ঘর ছাড়া বাকি দোতলাটা পুরো অন্ধকারে ঢেকেছিল। বোঝা যায় কেউ নেই সেখানে। একতলায় নামতেই ছোট্ট একটা দালান, তার চারপাশ জুড়ে মোট 8টা ঘর। সিঁড়িটা যেখানে এসে শেষ হচ্ছে তার ঠিক উল্টো দিকে একটা ঘরের ভেতর আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেল হৈমন্তী। ঘরটা ফাঁকা, তবে সেটা পেরিয়ে ভিতরে আরেকটা ছোট মতো ঘর আছে। সেখান থেকে আরেকটা হালকা আলো ভেসে আসছে। সেদিকে এগিয়ে যায় হৈমন্তী এবং দরজার সামনেটায় গিয়ে থমকে দাঁড়ায়। ঘরের একেবারে মাঝখানে একটা চেয়ার পেতে বসে আছে অশ্বিনী। তার ঠিক উল্টো দিকে একটা বড় আয়না। সেটার দিকে তাকিয়ে আছে সে এক মনে। হাতের আঙুল নড়ছে না, কোনো শরীরে স্পন্দন নেই। পাথরের মতো নিশ্চল হয়ে আছে যেন, কিন্তু দেখছে সে আয়না। পিছন থেকে তার মুখ দেখতে পায় না হৈমন্তী। প্রায় মিনিট 5 ঠায় অপেক্ষা করে সে। ভারী অদ্ভুত ব্যাপার তো। গুড ইভিনিং, গলায় উচ্ছ্বাস এনে একটা কথা বলে হৈমন্তী। চমকে উঠে দাঁড়ায় অশ্বিনী। হৈমন্তীর দিকে ফিরতেই তার মুখে কয়েকটা লজ্জার রেখা যেন খেলে গেল। ও আপনি? হ্যাঁ আমি। কেন?
একতলায় আসা বারণ নাকি? না না, ছেলেটা হেসে ওঠে। কোথাও যাওয়া বারণ না। তাহলে রান্নাঘরটা দেখিয়ে দিন না প্লিজ, খিদেই আর পারা যাচ্ছে না। ছেলেটা আরো লজ্জিত হয়ে ওঠে। এ হে, খুব রাত হয়ে গেছে তাই না? আসলে এখানে একা থাকি তো, সময়ের খুব হিসেব থাকে না। আমি রান্না করেই রেখেছি, একটু দাঁড়ান। কথাটা বলে একগাল হেসে ঘর থেকে বেরিয়ে যায় অর্ষি। হৈমন্তী লক্ষ্য করে ছেলেটার হাসিটা ভারী সুন্দর। দুটো গজদাঁত আছে তার। হাসলে দাঁতের ঠিক উপরে একটা পাতলা চামড়া দেখা যায়। তাতে আরো শিশুসুলভ হয়ে যায় সেই হাসিটা। আয়নার সামনে এসে দাঁড়ায় হৈমন্তী। এতক্ষণ এক মনে কি দেখছিল ছেলেটা? ঘরে যে জায়গায় চেয়ারটা রাখা আছে সেখান থেকে আয়নায় তাকালে নিজেকে ছাড়া অন্য কিছু তো দেখতে পাওয়ার কথা নয়। মিনিট 10 ধরে ছেলেটা তাহলে নিজের দিকেই তাকিয়েছিল, কিন্তু কেন? হৈমন্তীর মনে হয় ছেলেটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। নাকি বাড়িটাই এমন গোলমেলে? হতেই পারে 100-2 বছর ধরে এত বড় একটা বাড়ি নিঃসঙ্গতায় খাঁকা করছে। একসময় হয়তো বাড়ি ভর্তি মানুষের হাঁকডাক শোনা যেত এখানে। এখন একটি মাত্র কেয়ারটেকার ছাড়া আর সবই নিস্তব্ধ হয়ে গেছে। নাকি কোনো প্রাচীন ইতিহাস জুড়ে রয়েছে এই বাড়ি জুড়ে? পাষাণ বাড়ি।